তটিনী, রূপান্তর ও মজনু মোবাইলে ভিডিও কলে যুক্ত হলো। ঈদের বন্ধ দিয়ে দিয়েছে কলেজ, আর মাত্র ২-৩ দিন। তারপরই ঈদ। রূপান্তর ও তটিনী কি পড়বে না পড়বে তাই নিয়ে আলোচনা করছে। মজনু গম্ভীর মুখে তাকিয়ে দুই মহিলার কথোপকথন গিলছে। একসময় বিরক্ত হয়ে বলল, বাদ দে না তো এবার, আর কত এক কাহিনী নিয়ে কথা বলবি তোরা? ঈদের দিনের প্ল্যান ঈদের দিনই করিস, পড়ে আছে তো ২ দিন। তটিনী দাঁত কিরমিরিয়ে বলল, তোর সমস্যা কি? আমরা সারা দিন সারা রাত কথা বলবো, তোর শুনতে ইচ্ছে না করলে ডিসকানেক্ট হয়ে যা, ফালতু। মজনু বেচারা চশমা ঠিক করে হাত জোর করে বলল, ক্ষমা করে দেন মা, আমার ভুল হয়ে গেছে। আপনারা প্লিজ সাংসারিক আলোচনা শুরু করুন, আমি দর্শক হয়ে আছি। তটিনী ও রূপান্তর পুনরায় কথা বলতে শুরু করলো। মজনু একসময় ঘুমিয়ে পড়ল। নিজেদের আলোচনার ফাঁকে মজনুকে ঘুমাতে দেখতে পেল তারা। দুজন হি হি করে হাসতে শুরু করলো। বেচারা মজনু ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠল। স্ক্রিনে তাকে মন খারাপ করে বলল, তোরা এসব শয়তান কেন? তোগো আল্লাহ কি দিয়ে বানাইছে বোন? রূপান্তর ও তটিনী হাসতে লাগলো। মজনু ডিসকানেক্টেড হয়ে ঘুমে ডুবে গেল। রূপান্তর তটিনীর দিকে তাকে বলল, বেচারাকে অনেক জ্বালাই আমরা। তটিনী মুখ বাঁকিয়ে বলল, আহারে, মায়া হচ্ছে বুঝি? রূপান্তর কিছু বলল না। তটিনী সিরিয়াস হয়ে বলল, কিছু কি ভাববি না? না রে, সময় যাক, পরিস্থিতি কোথায় নিয়ে যাবে দেখি, তারপর না হয় ভাবাভাবি হবে। তাছাড়া দুজনই স্টুডেন্ট, আমি এখনো বিশ্বাসই করতে পারছি না মজনু আমার। যাই হোক, বাদ দে, ইফতারের পর কথা হবে। তটিনী অনলাইন থেকে বের হলো। তার মন খারাপ হলো বান্ধবীর জন্য। জীবন এমন কেন যে যাকে চায় তাকে পায় না, আর যাকে নিয়ে কিছু ভাবিনি তার সাথে জীবন জুড়ে যায়? এ কেমন খেলা? তটিনী দীর্ঘশ্বাস ছাড়ল। হয়তো রুদ্রের কথাই ঠিক, একটা সময় পর দুজন ভাবতে বসবে, কিন্তু তখন দেরি হয়ে যাবে না তো? তটিনী তার ছোট মাথাতে চাপ দিল না আর। ফেসবুকে গিয়ে পোস্ট করলো যে যাকে চায় তাকে পায় না কেন। রুদ্র হয়তো তখন অ্যাক্টিভ ছিল। তটিনীর পোস্টে হাহা রিয়েক্ট দিয়ে ইনবক্সে মেসেজের ঝড় তুলল। সেগুলো এমন, নিব্বির নিব্বি, কার লগে টাঙ্কি মারস, কিসব পোস্ট করস, কারে তুই পাস নাই, ঐশীর বাচ্চা তোরে খুন করে ফেলবো। এসব আজেরে পোস্ট করার মানে কি? রমজান মাসে তোরে কি শয়তানে লাড়ে? ফাজিলের ফাজিল, সারা দিন টই টই করে ঘুরে আর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে যাকে চায় তাকে পায় না কেন। একবার ঘর থেকে বের হ, তোকে বোঝাবো কেন পায় না। পড়াশোনা বাদ দিয়ে এসব করিস, বেয়াদব একটা। রুদ্রের দীর্ঘ ভাষণে তটিনীর মাথা ঘুরতে লাগলো। সে তৎক্ষণাৎ পোস্টটা ডিলিট করে দিল। মনে মনে প্রতিজ্ঞা করলো, ইহ জনমে আর কখনো স্যাড পোস্ট করবে না। সেটা যদি তার সাথেও হয় তবুও না। রুদ্র ভাইয়ের মতো পাবলিক লিস্টে রেখে কখনো স্যাড পোস্ট করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। এমন ডেঞ্জারাস পাবলিক যার লিস্টে থাকে, তার জন্য জীবনে দুঃখ থাকতে নেই, দুঃখের কথা ভাবতেও নেই। তটিনী বার্তা লিখল, আমি নিজের জন্য এটা পোস্ট করিনি রুদ্র ভাই। সকালে আপনাকে যা বললাম ওগুলো মাথায় ঘুরছিল, সেজন্য পোস্ট করেছি। আমি আর স্যাড পোস্ট করব না, আপনি প্লিজ মা বাবাকে কিছু বলবেন না। আমি তাদের শান্তশিষ্ট বাচ্চা, পরে তারা চিন্তা করবে। রুদ্র তটিনীর বার্তা পড়ে তাচ্ছিল্য করে বলল, শান্তশিষ্ট বাচ্চা? হ্যাঁ। ঈদের চাঁদ দেখার জন্য দৌড়ে ছাদে উঠেছে তারা। তটিনী ছাদের চারিদিকে ঘুরে ঘুরে ঈদের চাঁদ খুঁজতে লাগলো। রুদ্র পেছন থেকে আকাশের দিকে আঙুল দিয়ে দেখে বলল, ওই যে ঈদের চাঁদ ঐশী। তটিনী ঈদের চাঁদ মনোযোগ দিয়ে দেখল, বলল, ঈদের চাঁদ এত সুন্দর কেন রুদ্র ভাই? রুদ্র হেসে বলল, যার মন সুন্দর তার কাছে সবকিছু সুন্দর লাগে তাই। তটিনী অবাক হয়ে বলল, আপনি কি আমার প্রশংসা করলেন? রুদ্র পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো, বলল, একদমই না। তটিনী পুনরায় চাঁদ দেখতে মন দিল। রাজ আর তুরফান চিল্লি আশেপাশের ছাদের ছেলেমেয়েদের সাথে চাঁদ দেখার আনন্দ উপভোগ করল। রুদ্র ফিসফিস করে বলল, তুমি একদম বোকা, আমার বোকা ঐশী।
চিল্লাচিল্লির জন্য তটিনীর কানে কিছু গেল না। চাঁদ দেখা কমিটির জন্য অপেক্ষা না করে নিজেরাই চাঁদ দেখে ঈদ ঈদ ফিল নিয়ে মেহেদি দিয়ে হাত রাঙাতে প্রস্তুতি নিচ্ছে সবাই। চারিদিকে বিদের ঘণ্টা বাজছে। মুসলমানদের মাসব্যাপী রমজান বিদায় নিচ্ছে, দিয়ে যাচ্ছে মুসলিমদের ঈদ উল ফিতরের আনন্দ। সময়টা চাঁদরাত। পার্লার থেকে মেহেদি আর্টিস্ট বুক করা হয়েছে। তাদের হাতে মেহেদির রঙে নিজেকে রাঙাতে ব্যস্ত তটিনী। দু হাতে মেহেদি দিয়ে দু পায়ে দিয়ে বসেছে আপাতত। এদিকে তার মা চাচিরা পিঠা বানাতে ব্যস্ত। তটিনীর হয়ে গেলে আর্টিস্ট তারা দিতে লাগলো। আরও কাস্টমার আছে তাদের। ঈশানী রোবা নাহারকে ঠেলে পাঠালেন, বললেন, আপনি আগে দিয়ে নিন ভাবি, আপনি দিতে দিতে আমি এগুলো ভেজে নেই, তারপর আমিও দিয়ে দেব না হয়। রোবা নাহার অগত্যা দিতে রাজি হলেন। আর্টিস্ট মেহেদি পড়াতে শুরু করলো। রোবা নাহার সোফায় বসে থাকায় রুদ্রের দিকে তাকে বললেন, কি যে পাগলামি করিস না রুদু, আমার কি এখন বয়স আছে মেহেদি দেওয়ার? রুদ্র মোবাইলের স্ক্রিন থেকে চোখ তুলে এক নজর তাকালো, বলল, সারা বছর না দাও, ঈদে অন্তত খুশি ডাবল করতে মেয়েদের মেহেদি দেয়া প্রয়োজন। তার জন্য বয়স কোনো ম্যাটার না মা, তুমি আমার চোখে সবসময় সুন্দর। আমার মাকে মেহেদি রাঙা হাতেও মানায়, রান্নাঘরে খুন্তি হাতেও মানায়। রোবা নাহার হেসে বললেন, হয়েছে, আর পাম দিতে হবে না তোকে। রুদ্র উঠে রান্নাঘরের দিকে গেল। ঈশানীর সাথে নিজে পিঠা ভাজতে শুরু করলো। ঈশানী মানা করে বললেন, তোমাকে এসব করতে হবে না রুদু, তুমি গিয়ে বসে থাকো, আমি ভেজে তোমাকে দিয়ে আসব। রুদ্র গরম তেলে পিঠা ছেড়ে দিয়ে বলল, করতে হবে না বললে তো হবে না চাচি আম্মা, মায়ের পর তোমাকেও দিতে হবে, সুতরাং গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি ভেজে নিতে পারবো। তটিনীদের বাসার কাজের খালাটি ঈদের ছুটিতে চলে গেছে সকালে, সুতরাং হেল্প করার জন্য আর কেউ নেই। ঈশানীকে জোর করে বের করে দিল রুদ্র। তটিনী হাত উপরে উঁচু করে মেহেদি রাঙা পা দিয়ে ধীরে ধীরে রান্নাঘরে ঢুকলো। হা করে বলল, দিন তো একটা পিঠে মুখে দিন। রুদ্র একটা পিঠার কিছু অংশ ফু দিয়ে তটিনীর মুখে দিল। খেতে খেতে তটিনী বলল, বাহ, সেই টেস্ট। রুদ্র গম্ভীর স্বরে বলল, বসে বসে খেতে সবারই টেস্ট লাগে। তটিনীর চোখ মুখ কুঁচকে বলল, আপনি কি বলতে চাইছেন আমি বসে বসে খাই? রুদ্রের সহজ উত্তর, হ্যাঁ। তটিনী ঠোঁট ফুলিয়ে বলল, একদমই না, আমি বসে বসে খাই না আপনার মতো রুদ্র ভাই। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, তাহলে কিভাবে খাস? তটিনী দাঁত বের করে হেসে বলল, এখন যেভাবে খেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, হে হে হে। তটিনী রান্নাঘর ত্যাগ করলো। রুদ্র হেসে নিজের কাজে মন দিল। রোবা নাহার মেহেদি পড়ে সোফাতে বসে আছেন। তটিনী মেঝেতে বসেছে। রাজ ও তুরফান তটিনীর আশেপাশে ঘুরঘুর করছে, সুযোগ খুঁজছে কিভাবে তটিনীর রাঙা হাত পায়ের সুন্দর ডিজাইন ছড়ানো যায়। তটিনী এদের মতলব খুব ভালোভাবে বুঝতে পারছে, সেজন্য সে তার বড়মার পায়ের কাছে বসে মেহেদি শুকাচ্ছে। ঈশানীর হাতে মেহেদি দিয়ে আর্টিস্টরা বিদায় নিল। রুদ্র পিঠা এনে রেখেছে সোফার পাশের কাছের ছোট্ট টেবিলে। রাজ ও তুরফান পিঠা খেতে খেতে তটিনীর দিকে তাকিয়ে জিহ্বা বের করছে। রুদ্র তটিনীর মুখে পিঠা ঠেসে দিয়ে বলল, লাগালাগি বাদ দে। তটিনী কটমট করে তাকিয়ে পিঠা গিলে ফেলল, বলল, আমি লাগি নাকি আপনার ভাইরা লাগে? সব দোষ আমাকে দেয় সবাই, অথচ দুটো বান্দর যে সবসময় আমার পিছনে লেগে থাকে সেটা কেউ দেখে না। রুদ্র চোখ বড় বড় করে তাকালো। তটিনীর মা নুয়ে নিজের পায়ের মেহেদি দেখতে লাগলো। রুদ্র এবার রাজ ও তুরফানের দিকে তাকালো। দুজন হঠাৎ করে ফেরেশতা হয়ে গেল, যেন তাদের মতো ভালো মানুষ বাচ্চা পৃথিবীতে আর একটা হতে পারে না। রুদ্র গম্ভীর স্বরে বলল, কি ব্যাপার তোদের? রাজ মুখ ভার করে বলল, কোনো ব্যাপার না ভাইয়া, আমরা ভদ্র বাচ্চা, আমাদের থেকে ভদ্র বাচ্চা পৃথিবীতে আর একটা তুমি খুঁজে পাবে না। আমরা না থাকলে জাতি ধ্বংস, আর তুমি কিনা আমাদের দিকে চোখ বড় করে তাকাচ্ছ। তুরফান তাল মিলিয়ে বলল, আমার মতো ভদ্র বাচ্চা জগৎ সংসারে আর দুটো পাবেন না, পৃথিবীর কোনো কোণাতেও পাবেন না। বোন সবসময় মিথ্যা বলে, আমি কিছু করি না কখনো, আমি তো ফিডার খাই এখনো, তাই না মা?
ঈশানী চোখ বড় বড় করে তাকালেন। রুদ্র গলার স্বর যতটুকু সম্ভব উঁচু করে বলল, তাই নাকি? তোদের মতো ভদ্র বাচ্চা পৃথিবীর কোনো কোনায়ও পাওয়া যাবে না? তার মানে বলতে চাইছিস তোরা ছাড়া পৃথিবী নিঃস্ব, পৃথিবীর কোনো মানে নেই? তুরফান ও রাজ মাথা নাড়িয়ে বলল, একদম। রুদ্র হিস হিস করে বলল, এত অমূল্য ধন আমার বাড়িতে কি করছে? তোদের কালই বিজ্ঞানীদের হাতে তুলে দেয়া দরকার। পৃথিবীর অমূল্য ধন এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে তো মহা সমস্যা হবে জাতির। রাজ ও তুরফান মুখ গোমড়া করে বলল, একদমই না। আমরা অবশ্যই গবেষণার বস্তু নই, আমরা মানুষ। আমরা পৃথিবীর যে কোনো কোণায় থাকতে পারি। রুদ্র পিঠার প্লেট হাতে রেখে দুজনের সামনে গিয়ে দাঁড়ালো। রাজ ও তুরফান ঘাবড়ে গেল। রুদ্র দুজনের পিঠে চাপড়ে বলল, ছোট মা। ঈশানী হুঁ বলতে রুদ্র হেসে বলল, এই দুজনকে ঈদের বোনাস হিসেবে কি দেওয়া যায় বলো তো? ঈশানী হেসে বললেন, যা ইচ্ছে দাও, ঈদের খুশি বাড়িয়ে দাও। রুদ্র ভুরু নাচিয়ে বলল, রেডি তো দুজন? রাজ ও তুরফান একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলো। তুরফান কাঁদো কাঁদো স্বরে বলল, আমি পৃথিবীর অমূল্য কোনো ধন নই ভাইয়া। আমি তো আমার রুমের স্বনামধন্য ধন, যাকে মা প্রতিদিন একবার হলেও খুন্তি নিয়ে দৌড়ায়। রাজ ভয় পেয়ে বলল, আমিও কোনো অমূল্য ধন নই ভাইয়া। আমি তো এই বাড়ির ঘরের এক কোণে পড়ে থাকি। পৃথিবীর কেন, এই বাড়িরও কোনো অমূল্য ধন নই। রুদ্র দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলল। রোবা নাহার দুজনের দিকে তাকিয়ে বললেন, তোমরা হয়তো পৃথিবীর নয়, কিন্তু তোমাদের মায়ের কাছে অমূল্য ধন, মনে থাকবে। রাজ ও তুরফান মাথা নাড়ল। রুদ্র সোফায় বসে বলল, দুজন আর কখনো ঐশীর পিছনে লাগবে না। বোনকে যেন আর ডিস্টার্ব করতে না দেখি তোমাদের, মনে থাকবে। রাজ ও তুরফান মাথা নাড়ালো। তটিনী দাঁত বের করে হেসে বলল, যাক বাবা, দুটোর আজ শিক্ষা হলো তাহলে। রাজ ও তুরফান কটমট করে তাকালো, অর্থাৎ পরে দেখে নেব। গভীর ঘুমে আচ্ছন্ন রুদ্র রোবা নাহার ছেলেকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেলেন। তখনই হাজির হলো তটিনী। রোবা নাহারকে উঠিয়ে বলল, তুমি যাও বড় মা, আমি ভাইয়াকে উঠাচ্ছি। রোবা নাহার চলে গেলেন। তটিনী প্রথমে রুদ্রের নাকে সুরসুরি দিল, কিন্তু না, রুদ্র উঠল না। তারপর সে নিজের রুম থেকে মেকআপ বক্স নিয়ে আসলো। রুদ্রের চেহারার মানচিত্র পাল্টে দিয়ে কিছুক্ষণ হাসলো নিজ মনে। রুদ্রকে ডাকতে লাগলো সে, কিন্তু রুদ্রের কোনো সাড়া নেই। অগত্যা তটিনী পানির জগ হাতে নিল, সম্পূর্ণ পানি ঢেলে দিল রুদ্রের চোখে মুখে, যা রুদ্র সহ রুমের সুন্দর বিছানাকে ভিজিয়ে ফেলল অনায়াসে। ধরফর করে উঠে বসল রুদ্র। চোখ কষলে তটিনীর দিকে অগ্নি চোখে তাকালো। তটিনীর জিহ্বা বের করে ভেঙচি দেখে বলল, সেই কবে থেকে ডাকছি, আপনার তো উঠার কোনো নামই নেই রুদ্র ভাই। সেজন্য বাধ্য হয়ে পানি ঢাললাম। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, তাই বলে তুই পানি ঢেলে সবকিছু ভাসিয়ে দিবি? তটিনী মন খারাপ করে বলল, কি করব বলেন, বড় মা ও আপনাকে ডেকে গেছেন। আপনাকে দুজন মানুষ ডেকে তুলতে পারিনি, কিন্তু পানি ঢালার পর আপনি ঠিকই উঠলেন। সুতরাং উচিত ছিল প্রথমে পানি ঢালা আপনার উপর। শুধু শুধু দুজন মানুষের মুখ ব্যথা হলো আপনাকে ডেকে। রুদ্র চিৎকার করে বলল, গো টু হেল ঐশী, না হলে আজ তাকে খুন করে ফেলবো আমি, আউট। তটিনী দৌড়ে বের হওয়ার আগে জোরে বলল, ঈদ মোবারক রুদ্র ভাই, ভুলে নিজের চেহারা আয়নাতে দেখতে যাবেন না যেন। রুদ্র রাগে তটিনীর শেষের কথাটি খেয়াল করলো না। চট জলদি বিছানার চাদর পাল্টিয়ে ফেললো। তারপর ওয়াশরুমে ঢুকলো গোসল করতে। আয়নায় নিজের চেহারা দেখে কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইল রুদ্র। হাতে মেকআপ নিয়ে তার চোখের সামনে ধরল। তটিনীর কাজ বুঝতে পেরে রাগে বাড়তে থাকলো দ্রুত গতিতে। নিজেকে মনে মনে বলল, কোল রুদ্র কুল, বাচ্চা মেয়ে ছেড়ে দে। রুদ্র মেকআপ তুলে গোসল করলো, দেন বের হয়ে শরীরে ঈদের নতুন পাঞ্জাবি জড়িয়ে নিল। মাথায় টুপি পরে বাপ চাচা ও রাজ ও তুরফানকে নিয়ে বের হলো ঈদের নামাজ পড়তে। তটিনী ঘুরঘুর করতে লাগলো, কখনো বড় মা তো কখনো ঈশানীর পিছনে। ঈশানী রেগে গিয়ে বললেন, জাগিয়ে গোসল কর, দামড়ি মেয়ে হয়ে গেছে, এখনো স্বভাব পাল্টালো না। অগত্যা তটিনী গোসল করতে দৌড় দিল। চারিদিকে ঈদের আনন্দ।
রাস্তায় বের হতেই সবার চোখে পড়ছে বিভিন্ন রঙের পোশাকে নিজেকে আবৃত করা মানবীকে। রাজ ও তুরফানের খুশি বেড়ে যাচ্ছে সেগুলো দেখে। দুজন এইবার ফার্স্ট ইয়ারে, অর্থাৎ তটিনীর এক ক্লাস নিচে। রাজ ও তুরফান বাবাদের হাত ধরে মসজিদে প্রবেশ করলো। রুদ্র আগেই মানা করলো, আমার পেছনে একটাও আসবি না। এদের খুশিতে সেটা মনে কোনো প্রভাব ফেলল না দুজনের। তারা খুশি মনে নামাজ পড়তে মসজিদে প্রবেশ করলো। গোসল করে তটিনী ভিডিও কলে কানেক্টেড হলো রূপান্তরের সাথে। রূপান্তর একের পর এক ব্রাশ ঘষছে নিজের গালে। তটিনী চোখ বড় বড় করে তাকিয়ে সেসব দেখছে। রূপান্তর মেকআপ করার এক ফাঁকে তাকে বলল, কি মা, এত কি দেখিস? জলদি রেডি হ, আমি আসতেছি, তোদের বাসায় একসাথে ঘুরতে বের হব। তটিনী ঈদের ড্রেস গায়ে জড়ালো, মেকআপ করে নিজেকে অপসরী লোক দিয়ে তবেই থামলো। এদিকে নামাজ পড়ে বাসায় সেই কবে এসেছে রুদ্ররা। সোফায় বসে আপাতত সবাই পিঠা, শ্যামাই, নুডলস আর কত কি খেতে ব্যস্ত। তটিনী নিজেকে ঠিকঠাক করে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। সবাই খাওয়া বাদ দিয়ে সিঁড়ির দিকে হাঁ করে তাকিয়ে রইল। রুদ্র গালে হাত রেখে মুচকি হাসলো। পকেট থেকে দুটো 500 টাকার নোট বের করে তটিনীর দিকে এগিয়ে দিল। তটিনী লুফে নিল সেটা। তাহাসিন ইরফান 5,000 টাকা দিলেন। তাহের ইফফাত দিলেন 7,000 টাকা। ব্যাস, তটিনীকে পায়কে। রাজ ও তুরফান সুযোগ বুঝে তটিনীর পায়ে ধরে বসে পড়ল। এদের এক কথা, সালামি দে বোন। রুদ্র মুখ চেপে হাসতে লাগলো। তটিনী কাঁদো কাঁদো মুখ করে বলল, ও বাবা, ওদের বলো আমার পা ছাড়তে। রাজ ও তুরফান আরো জোরে চেপে ধরল, বলল, সালামি দিয়ে দে। তটিনী নিজের সদ্য পাওয়া সালামির দিকে তাকালো, সেখান থেকে দুটো 500 টাকার নোট দুটোর দিকে এগিয়ে দিল। রাজ ও তুরফান খুশিতে তটিনীর পা ছেড়ে সোফায় বসে পড়ল। তটিনী ঠোঁট উল্টে বলল, শয়তানগুলো, আমার সালামির টাকা নিয়ে নিলি? রাজ মুখ বাঁকিয়ে বলল, কত টাকা পেয়েছিস? 1,000 দিয়ে তোর তো কমলো না, আরো বাড়িয়ে দিতে পারতি আমাদের। তটিনী ভেংসি কেটে রোবানাহারের দিকে চলে গেল। রোবানাহার তটিনীর দিকে 500 টাকার নোট বাড়িয়ে দিলেন। তটিনী সেটা পেয়ে খুশি হয়ে গেল। রুদ্র হেসে বলল, এইবার আগে সালামি পেয়েছিস, নে এবার পায়ে ধর সবার। তটিনী মুখ বানিয়ে বলল, পায়ে ধরে সালাম করা জায়েজ না, আমি মুখে সালাম দেব সবাইকে। তটিনী সবাইকে মুখে সালাম দিয়ে ঈদ মোবারক জানালো। রুদ্র গম্ভীর স্বরে বলল, বেঁচে গেলি, আগে সালামি দিয়ে দেওয়ার জন্য এইবার তোকে পা ধরতে হচ্ছে না, না হলে পা ধরার পর সালামি দিতাম। তটিনী সানগ্লাস চোখে পড়ে ভাব নিল, সোফায় বসে খেতে শুরু করলো। রূপান্তরের আগমন ঘটল তখনই। সে প্রথমে সবাইকে সালাম ও ঈদ মোবারক জানালো। নিজের সালামি বুঝে নিয়ে বসে পড়ল তটিনীর পাশে। খেতে খেতে রূপান্তর বলল, আন্টি, আমিও তটিনী ঘুরতে বের হব একটু। ঈশানী হেসে বললেন, বেশ, তা বের হও, কিন্তু সাবধানে থাকবে, অচেনা কোথাও যেও না, পারলে রুদ্রকে সাথে নিয়ে যাও, তোমাদের দেখে রাখবে। রূপান্তর ও তটিনী একে অপরের মুখ চাওয়াচাই করলো। তটিনী ঠোঁট উল্টে বলল, আমরা বাচ্চা নই মা, বড় হয়ে গেছি, নিজেকে সেফ রাখতে পারবো। তাহলে তো হলোই, তবুও সাবধানে থাকবে। ঈশানীর প্রত্যুত্তরে দুজন খুশি। সামনের সোফায় বসে থাকা রুদ্র গম্ভীর স্বরে বলল, তোর সাথে যাওয়ার জন্য আমি মরে যাচ্ছি না, আমারও বন্ধুদের সাথে ঘোরাঘুরি করা বাকি, তাদের রেখে তোর বডিগার্ড হতে যাব কোন দুঃখে? তটিনী চুল কানে গুজে বলল, আমি তো বলিনি আপনাকে আমার সাথে যেতে, তাই না? রুদ্র কথা বাড়ালো না, চোখে সানগ্লাস লাগাতে লাগাতে বের হয়ে গেল। তটিনী ও রূপান্তর বের হলো তার কয়েক মিনিট পর। দুজন বের হয়ে হাঁটতে শুরু করলো। রাস্তার মোড়ে রুদ্র নায়কদের মতো লোক নিয়ে বাইকে বসে আছে। মেয়েরা যেতে আসতে চোখ দিয়ে গিলে খাচ্ছে। তটিনী দাঁত চেপে রুদ্রের পাশে গেল, বলল, এখানে কি করছেন? মেয়েদের দেখাচ্ছেন নাকি? রুদ্র নিরহ চোখে তাকে হাসল। তটিনীর বের হয়ে আসা চুল 2 আঙ্গুলের সাহায্যে কানে গুজে দিল, বলল, একদম না, কোথায় যাবি? চল পৌঁছে দেই। তটিনী ভুরু কুঁচকে বলল, আপনি না বন্ধুদের সাথে ঘুরবেন? এর মধ্যে রূপান্তর চোখ বড় বড় করে তাকিয়ে শুধালো, বুঝি বুঝি, আমি বাচ্চা নই। হায় আল্লাহ, এতদিন আমি কোন জগতে ছিলাম? এ দুজন তো তলে তলে উড়োজাহাজ চালাচ্ছে গো।
তটিনী ঠোঁট চেপে হাসি আটকালো। রুদ্র নিজের চুলে ব্রেন ওয়াশ করে তটিনীর দিকে তাকালো। তারপর রূপান্তরের দিকে তাকিয়ে বলল, আপনার ভরসায় ছাড়ছি শালিকা, দেখে রাখবেন। রূপান্তর বুকে হাত চেপে বলল, হায় আল্লাহ, আপনি তো বোম ব্লাস্ট করেছেন দুলাভাই, চাপ নিবেন না, দেখে রাখবো। রুদ্র বাইক নিয়ে সাইসাই করে চলে গেল। রূপান্তর তটিনীর দিকে চোখ গরম করে তাকালো। তটিনী লজ্জায় কথা বলতে পারছে না। রূপান্তর ভুরু নাচিয়ে বলল, তলে তলে এত কিছু বান্ধবী? তটিনী মিনমিন করে বলল, সেরকম কিছু না, বিশ্বাস কর। তাহলে কিরকম কিছু? আমাদের প্রেম টাইপ কোনো সম্পর্ক নেই, উনি কখনো আমাকে এসব নিয়ে কিছু বলেননি, আমিও কখনো কিছু বলিনি। রূপান্তর তটিনীর এক হাত ধরে বলল, বুঝতে পারছি, দুলাভাই আমার হালালে বিশ্বাসী। তটিনী লজ্জা পেল, বলদ, বাদ দে এই টপিক, আমাকে লজ্জা দিতে এসব বলে চলে গেছে, আমি এখন সামনে যেতে পারবো না, প্রথমবার এমন করেছে। রূপান্তর প্রাউড ফিল করে বলল, যাক, আমি একটা ভালো কাজের কারণ হলাম। তটিনী হেসে রূপান্তরের হাতে ঘুষি মারল, কিন্তু মনে চলছে তার নানান ভাবনা। এ কেমন প্রণয়! দুজন দুজনকে না বলে মনে মনে বিশাল এক প্রেমময় সমুদ্র গড়ে উঠেছে, সেটা দুজনে বুঝতে পারছে, অথচ কেউ কাউকে বলছে না। কিন্তু বারবার মনে হচ্ছে আমার সে আছে। ঈদের আনন্দ চারিদিকে, রাস্তায় মানুষজনের ভিড়, হৈহুল্লোড় যেন ঈদ ঈদ আমেজ বাড়িয়ে দিয়েছে। তটিনী ও রূপান্তর রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগলো। রূপান্তর তটিনীর কানে ফিসফিস করে বলল, সাইড দিয়ে কি সুন্দরী ছেলেরা যাচ্ছে মাইরি, চল কারোর সাথে লাইন মারি। তটিনীর চোখ বড় বড় করে তাকিয়ে বলল, অসম্ভব। রূপান্তর ভুরু কুঁচকে বলল, যেভাবে অসম্ভব বলছিস, মনে হচ্ছে তুই কখনো ছেলেদের দিকে তাকাসই না। তটিনী ভাব নিয়ে বলল, তাকাই না তো। রূপান্তর ভুরু নাচিয়ে বলল, রুদ্র ভাই কি তবে মেয়ে? তটিনী রূপান্তরের বাহুতে ঘুষি মারল, বলল, বাদ দে, আমরা তো ঘোরাঘুরি করবো, এসব ছেলেদের প্যারা কেন নিতে যাবি হুদাই? তাছাড়া তোর তো জামাই আছে, দরকার হলে তারে ফোন দে। রূপান্তর ফুসফুস করে বলল, কিসের জামাই? ক্যাডা জামাই? আমার কোনো জামাই নেই, একদম ওই বিড়ালের কথা তুলবি না, বেটা এক নম্বরের খবিস। কেন, কি করেছে তোকে সে? কি করেনি? আজ পর্যন্ত কোনো ছেলেকে দেখেছিস বিয়ে করে বউহীনা থাকতে? এই ব্যাটারে দেখে কেউ বলবে বিয়ে করেছে? পুরুষ মানুষ বউকে জোর করবে, ভালো টালো বাসবে তা না। তটিনী হেসে বলল, সব পুরুষ আর আমাদের মজনু তো এক না, সে নিরীহ পুরুষ, ভীষণ সহজ সরল, তুই অনুমতি না দিলে কখনো একটা শব্দ তুলবে না। রূপান্তর কোনো কথা বলল না। তটিনীর মাথায় চট করে আইডিয়া এলো, বলল, এক কাজ কর না, মজনুকে কল কর, কথা বলে ঈদের শুভেচ্ছা জানা, বেচারা গ্রামের বাড়িতে কেমন ঈদ পালন করছে জিজ্ঞেস তো করতে পারিস। রূপান্তর মুঠোফোন বের করলো, মজনুর নাম্বারে ডায়াল করলো। রিসিভ হলো তৎক্ষণাৎ। রূপান্তর গলার স্বর যথা সম্ভব নরম করলো, বলল, কেমন আছিস? ওপাশ থেকে মজনু সালাম দিল, বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? রূপান্তর দাঁত কিরমিরিয়ে বলল, তুমি কি রে, তোর বউ লাগি, তুই করে বলবি। মজনু ভড়কে গেল, বলল, তুই কেমন আছিস? আমিও ভালো আছি, ঈদ মোবারক। মজনু বলল, ঈদ মোবারক। রূপান্তর তটিনীর দিকে তাকালো। ইতিমধ্যে তটিনী হাসতে হাসতে পেট চেপে ধরেছে। রূপান্তর ভুরু কুঁচকে নিল। তটিনী কানে কানে বলল, আরো কিছু জিজ্ঞেস কর। রূপান্তর জিজ্ঞেস করলো, ঈদ কেমন কাটছে? বাড়ির সবাই কেমন আছে? ওপাশ থেকে মজনুর হাসির শব্দ শোনা গেল, বলল, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। ঈদ আলহামদুলিল্লাহ ভালো কাটছে, তোদের কেমন কাটছে? তোদের মানে? মজনু এবার জোরে হাসলো, বলল, তটিনীর হাসির শব্দ শুনতে পাচ্ছি, দুটো নিশ্চয়ই একসাথে আছিস। রূপান্তর তটিনীর দিকে মুঠোফোন বাড়িয়ে দিল। তটিনী সেটা কানে চেপে বলল, দোস্ত চিন্তা করিস না, আমার বিন্দাস আছি, ভালো করে আনন্দ কর, ঈদের ছুটির পর আবারও দেখা হবে, ততদিন পরিবারকে সময় দে। রূপান্তরের হাতে পুনরায় মুঠোফোন ফিরে এলো। রূপান্তর কানে ধরতে মজনু বলল, স্টুডেন্ট মানুষ, সামান্য কিছু সালামি পাঠিয়েছি, চেক করে নিতে বলো তটিনীকে। আচ্ছা। মজনু মিনমিন করে বলল, বিবাহিত জীবনে প্রথম ঈদের শুভেচ্ছা তোমায়। তোমার হাজবেন্ড এত বড়লোক নয় যা দিলাম সেটা ফেলে রেখো না, ইচ্ছে হলে খরচ করো, না হলে রাখছি, ভালো থেকো রূপ। মজনু ফোন কেটে দিল। রূপান্তর থমকে দাঁড়িয়ে রইল। তটিনী ধাক্কা দিয়ে বলল,
কি হলো তোর? রূপান্তর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোকে সালামি পাঠিয়েছে, চেক করে নিতে বলেছে। তোকে? রূপান্তর মলিন হেসে বলল, আমাকেও পাঠিয়েছে, চল চেক করি। তটিনী অবাক হয়ে বলল, তোর মন খারাপ হলো কেন? কিছু না, ওই এমনি। কি বলেছে যার জন্য তোর মুখ কালো হয়ে গেছে? রূপান্তরের চোখে জল টলমল করতে লাগলো। তটিনী দুহাত জড়িয়ে ধরে বলল, বাবা অনেক ক্লাসি এবং হাই তটিনী মজনুকে মেনে নিবে না। তটিনী কিঞ্চিত হেসে বলল, আমাদের মজনু কম কিসের? তুই কতটুকু জানিস ওর সম্পর্কে? কখনো ওর পারিবারিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিস? গ্রামের ছেলে বলে যে সে হাই ক্লাসি হতে পারে না, সেটা কোথায় লেখা আছে? আর পারিবারিক দিক ক্লাসি না হোক, মজনু পড়াশোনা করছে, একদিন নিশ্চয়ই বড় কিছু হবে, তখন আঙ্কেল ঠিক মেনে নিবে, দেখিস, চিন্তা করিস না তো। রূপান্তর অবাক হলো, সত্যি তো? ওকে কখনো ওর পরিবার নিয়ে জিজ্ঞেস করা হয়নি। ইনফ্যাক্ট ওকে সবসময় দেখেছি নিজের খরচ নিজে বহন করছে। ওর পরিবার আছে তো তটিনী? তটিনী চোখ রাঙিয়ে বলল, মজনু ভীষণ আত্মনির্ভরশীল ছেলে, নিজের দায়িত্ব নিজে নিয়েছে। এমন ছেলে তোর হাজবেন্ড, সেটাতে তোর খুশি হওয়া উচিত। হ্যাঁ জানি, পারিবারিক দিকও ডিফেন্ড করে, সেটা না হয় মজনুর থেকে জেনে নিব আমরা। রূপান্তর মাথা নাড়ালো। তটিনী নিজের ফোন চেক করে বলল, আমাকে 1000 সালামি পাঠিয়েছে, তোরটা দেখ। রূপান্তর নিজের মোবাইল চেক করলো। বিকাশে ঢুকে সালামি সহ মেসেজ দেখে চোখ বড় বড় করে তাকালো। অবাক কণ্ঠে শুধালো, এ কি রে, আমাকে 2000 দিল, সাথে মেসেজ? তটিনী নিজের হাতে মোবাইল নিল, মজনুর মেসেজ পড়তে লাগলো। বিবাহিত জীবনের প্রথম ঈদের শুভেচ্ছা নিয়ে বউ, গ্রামে এসে বাবার সাথে কাজে হাত লাগিয়ে নিজে অনেক ইনকাম করেছি, সেগুলো থেকেই তোমাকে প্রথম সালামি দিলাম। তোমার প্রতিটা দিন ভালো কাটুক। মিনহাজ চৌধুরী, মজনু। তটিনী চোখ বড় বড় করে বলল, এই বেটা তো চৌধুরী বংশের বোন, আর তুই এতদিন কিনা পরিবার নিয়ে টেনশনে ছিলি। হ্যাঁ খোদা। রূপান্তর তটিনীর কাঁধে মাথা রেখে বলল, আমারে পানি দে বোন, এই বেটা তো বোম ফাটিয়ে দিল, মজনু মিয়া চৌধুরী হয়ে গেছে, আয় হায়। তটিনী হাসতে শুরু করলো। রূপান্তর কটমট করে তাকিয়ে বলল, হাসছিস কেন? আমি কি জানতাম নাকি বাল? তটিনী হাসি থেমে বলল, যাক, এবার তোর মনের ভয় কেটেছে। রূপান্তর মন খারাপ করে বলল, ও যেমন পরিবারেরই হোক, আমার জন্য সেসব ম্যাটার করে না, কিন্তু ফ্যামিলি মানাতে অনেক কিছু নিয়ে ভাবতে হয়। একটা চিন্তা দূর হলো, এখন আর আগের মতো আমি পরিবারের কথা চিন্তা করে পিছিয়ে পড়ব না। আমি সবসময় চাইব মজনু যেন নিজ যোগ্যতায় কিছু করে, আমার বাবার কাছে আমাকে চেয়ে নেয়, যাতে আমি গর্ব করে বলতে পারি আমার হাজবেন্ড এটা। তটিনী রূপান্তরের গলা জড়িয়ে ধরলো। কিছু বলার আগেই সামনে এসে দাঁড়ালো একটা বাইক। সানগ্লাস খুলে রুদ্র গম্ভীর স্বরে বলল, রাস্তায় দাঁড়িয়ে এত জড়াজড়ি কিসের তোদের? মারছিনস? তটিনী লাফিয়ে সরে গেল। রূপান্তর দাঁত বের করে হেসে বলল, আরে দুলাভাই, আপনি যান নাই? রুদ্র হেসে বলল, গিয়েছিলাম তো শালিকা, কিন্তু তোমার বান্ধবীর টানে মাঝপথ থেকে ফিরে আসলাম। কেন? রুদ্র ভুরু চুলকিয়ে তটিনীর দিকে তাকালো। তটিনী মুখ ভার করে বলল, ফিরে আসলেন কেন? বাইকে পেছনে বসে পড়। রূপান্তর আতকে উঠে বলল, এসব কি দুলাভাই? আপনি আমার সাথে রীতিমতো অন্যায় করছেন। আমি কি আমার বান্ধবীকে নিয়ে ঘুরতে পারবো না? রুদ্রের পেছন থেকে নেমে দাঁড়ালো রুদ্রের এক বন্ধু। বলল, আপনি আমার সাথে আসেন আপু, ওরা একসাথে যাক। আপনি আমার সাথে রিকশায় চলেন, যাবেন। আজ না হয় আমাদের সাথে ঘুরলেন, কি বলেন? রূপান্তর রুদ্রের দিকে তাকালো। রুদ্র তটিনীর দিকে তাকিয়ে আছে। তটিনী ঠোঁট উল্টে রুদ্রের বাইকে চেপে বসতেই রূপান্তর চিল্লিয়ে বলল, ওরে খবিশ মহিলা, এই ছিল তোর মনে, আমারে সিঙ্গেল রাইখা তুই প্রেম করবি? তটিনী বাইক থেকে পড়ে যাচ্ছিল। রুদ্র তড়িৎ গতিতে ধরে ফেলল। রুদ্রের বন্ধুটি রীতিমতো জোর করে টেনে নিয়ে গেল রূপান্তরকে। তটিনী কাঁদো কাঁদো মুখ করে বলল, এটা কি করলেন আপনি? এখন কি হবে? রুদ্র গম্ভীর স্বরে বলল, কি হবে? রূপান্তর মন খারাপ করলো তো। রুদ্র নিজের সানগ্লাস খুলে তটিনীর চোখে পড়িয়ে দিল। বলল, তুই বরং ভাবনে, এখন তোর বান্ধবীর মন খারাপ চলে যাবে কিছুক্ষণ পর, চাপ নিস না। তটিনী চশমার ফাঁক দিয়ে রুদ্রের পেছন দিকে দেখল। রুদ্র বাইকে আয়নায় চোখ রেখে বলল, এত দেখিস না, কানা হয়ে যাবি। তটিনী নিজের পুরনো ভাব ফিরে এলো। সানগ্লাস ঠিক করে বলল, রুদ্র লুকিং গ্লাসে
সেটা দেখে বাঁকা হাসল। বাইকে পুরো শহর চক্করে কেটে আড্ডা দিয়ে খেয়ে দেয়ে রুদ্র সন্ধ্যা নাগাদ তটিনীকে নিয়ে বাড়ি ফিরল। রূপান্তরের প্রথম মন খারাপ হলেও পরে সে নিজে এনজয় করছে সবকিছু। সবকিছু আজ রুদ্রের পক্ষে থেকেই ছিল, সাথে ছিল রুদ্রের বন্ধুরা।